এটা কোনো সাইকেলের টায়ারের দাগ। আপনি কি বলতে পারবেন এটা কোন সাইকেল? আসুন স্যার। এই হলো ওই সাইকেল, JBR-X 100। JBR-X 100। এই দেখুন স্যার, আমি তো প্রথমেই চিনতে পেরেছিলাম। আচ্ছা, কি বলতে পারবেন এরকম সাইকেল কে কিনতে পারে? মানে আমি বলতে চাইছি, কার কাছে থাকতে পারে এই ধরনের সাইকেল? এটা বলা তো খুবই মুশকিল স্যার, কারণ JBR-এর এই সাইকেলটা এখন ট্রেন্ডে চলছে। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 50টা পিস আমার তো প্রত্যেক দোকানের ব্রাঞ্চ থেকে বিক্রি হয়। আচ্ছা, শহরে অগুন্তি পিসেস আছে, তাদের মধ্যে এই সাইকেলের মালিককে খোঁজা কি করে সম্ভব হবে স্যার? খুবই হাইটেক সাইকেল। 21টা গিয়ার না? হ্যাঁ। শক অবজারভার, লেটেস্ট ডিজাইন। এর দামও নিশ্চয়ই খুব ভালো হবে। দাম 30,000 থেকে শুরু। মানে যেই হোক না সে খুব অবস্থাপন্ন, বড়লোক ঘরেরই হবে। চলো গিয়ে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে তো সেরকম কিছু স্পেশাল ইনফরমেশন তো পেলাম না। মনে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনটা অন্য পদ্ধতিতে করতে হবে। সঞ্জনা আর শোলা। সঞ্জনা তো বুঝতে পারছি, কিন্তু এই সোলাটা কি? অ্যাড্রেসও হতে পারে, আবার তারিখও হতে পারে। বুঝে উঠতে পারছি না আসলে কি এই পুরো চক্রান্তটা। স্যার, যেইভাবে এই মেসেজটা লেখা রয়েছে, এই 16 কোনো তারিখ নয়। এটা 100% কোনো জিনিস বা জায়গা যেখানে যেখানে লাশ লুকোনো যেতে পারে। তো এমন কোনো কিছু পেয়েছো, কোনো জায়গা? হ্যাঁ স্যার। স্যার, একটা অদ্ভুত জিনিস জানতে পেরেছি। অদ্ভুত? হ্যাঁ স্যার। স্যার, একটা গাছ আছে যেটাকে আদিবাসী ভাষায় সোলা বলে। গাছ? মানে তুমি বলতে চাইছো ঝোপ, ট্রি? হ্যাঁ স্যার। তার মানে গাছের ভিতরে লাশ? স্যার, ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই গাছটা দুর্লভ প্রজাতির, কিন্তু মহারাষ্ট্র আর তার আশেপাশের জঙ্গলে এই গাছটা অনেক পরিমাণে দেখা যায়। তাহলে এই গাছ খোঁজার প্রস্তুতি আমাদের নিতে হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার, সমস্ত ডেটাবেস চেক করে দেখলাম, প্রায় সব মিলিয়ে 53 সঞ্জনা প্রকাশ আছে। তাদের মধ্যে 13 জন গ্রেটার মুম্বাই এলাকাতে, আর বাকি সবাই শহরে। একটা কাজ করতে হবে অভিজিৎ, এই যে কয়জন সঞ্জনা প্রকাশ আছে না, প্রত্যেকের ডিটেলস বের করো। হতে পারে তাদের মধ্যে কোনো একজন সঞ্জনা প্রকাশের মিসিং পারসনস রিপোর্ট লিখিয়েছে পুলিশ স্টেশনে। ইয়েস স্যার। এই গাছটা পাওয়া যায় না? হ্যাঁ, এতগুলো জঙ্গল আছে এটার। স্যার, এই গাছ তো কয়েকশো আছে। আর স্যার, শুধু জঙ্গলে না, লোকেদের ফার্ম হাউসে তো অবশ্যই থাকবে। তার মানে আমাদের সেই গাছটা খুঁজতে হবে যার মধ্যে লাশ আছে। খুঁজবো কি করে স্যার? এ তো শুধু কঠিনই নয়, বরং অসম্ভব। হ্যাঁ ফেডরিক, ঠিকই বলেছো, ব্যাপারটা অসম্ভব। এতগুলো গাছের মধ্যে থেকে কোনো লাশকে খুঁজে বের করা সত্যিই অসম্ভব। একটা কাজ করি আমরা, এই সমস্ত কাজ ছেড়ে দিই। আর কি হবে, এতগুলো লোক মারা গেছে, আবার মেয়েটাও মারা গেছে, এই তো। শুধু এইটাই ব্যাপার যে একটা খুনি কলার উল্টে ঘুরে বেড়াবে, হতে পারে খুনের পর খুন করে বেড়াবে। আরে না স্যার। না স্যার মানে কি? যখন তুমি সিআইডিতে জয়েন করেছিলে তখন কি শপথ করেছিলে? আইনকে রক্ষা করবে এরকম শপথ নিয়েছিলে? মানুষকে ন্যায় বিচার দেবে এ কথা বলেছিলে? তাহলে তোমার মুখ থেকে অসম্ভব শব্দটা বেরোলো কি করে? শোনো, মুশকিল, অসম্ভব, এই শব্দগুলো যেন কোনোদিন তোমার মুখ থেকে না শুনি। স্যার, আমার মনে হয় যে আমরা যদি কিছু প্ল্যানিং করে শুরু করি তো তাহলে এই ব্যাপারটা অনেক সহজ হবে। হ্যাঁ স্যার, এই শোলাগাছ যে এরিয়ায় আছে সেই জায়গাটা তল্লাশি নিচ্ছি। সব থেকে আগে ওই এরিয়াতে যেগুলো শহরে আছে। একটা কাজ করি আমরা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমাদের হেল্প নিতে হবে। আমরা আলাদা আলাদা গ্রুপ করে সার্চ অপারেশন করব। এখান থেকে শুরু করব, তারপর এই দিক দিয়ে সামনে এগোবো, তারপর এখানে,
তারপর এখানে। আচ্ছা, এক একটা গাছকে চেক করতে কত সময় লাগতে পারে? কিছু দিন, এমনকি কিছু সপ্তাহ লাগতে পারে। কোনো চমৎকার হলে কাজটা তাড়াতাড়ি হবে। একটা কথা বলুন, সোলার গাছ সবকটার মধ্যে কি এরকম গর্ত থাকে? না না, সব গাছ এরকম হয় না, তবে কিছু কিছু গাছ ভেতর থেকে এরকম হয়ে যায়। ওটা কিভাবে? এই গাছগুলোর একটা বিশেষ রোগ হয়, একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার হামলা হয় এদের মধ্যে, আর পুরো গাছটাই ফাঁপা হয়ে যায় ভেতর থেকে। মানে যেই গাছটায় লাশটা লুকোনো হয়েছে সেটা ভেতর থেকে ফাঁপা। চলো, কিছু কাজ তো সহজ হলো, আমাদের সেই গাছটা খুঁজতে হবে যেটায় গর্ত আছে। আচ্ছা, এরকম কোনো এরিয়া আছে যেখানে এই সব গাছে এই ধরনের রোগ ছড়িয়ে আছে? প্রায় 150 বছর আগে চারকোলি ফরেস্ট, ওখানেই রোগ পাওয়া গেছিল। এটা এখানে আছে। খুব দ্রুতই রোগটা ছড়িয়েছিল, আর যতক্ষণ আমরা চিকিৎসা করেছিলাম অনেক গাছ নষ্ট হয়ে গেছিল। আর এগুলো সবই ওই একই গাছ ছিল? আগে হ্যাঁ, এই গাছগুলো এখনো ওখানে আছে? অনেকগুলো। স্যার, এটাই ওই জায়গা যেখান থেকে আমরা আলাদা আলাদা গ্রুপে ডিভাইড হয়ে যাব আর তারপর সার্চ করব। স্যার, সব জায়গা চেক করলাম, কেউ কোথাও সঞ্জনা প্রকাশের নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট দায়ের করেননি। আর শহরে যে 8 জন সঞ্জনা প্রকাশ আছে, তাদের খবর কি? তারা সবাই তো ঠিকঠাকই আছে স্যার, আমি সবকটা চেক করেছি। কোনো গোলমাল হয়নি তো? একটা গন্ডগোল আছে স্যার। আমি যখন আলাদা আলাদা পুলিশ স্টেশনে গিয়ে সঞ্জনা প্রকাশ নামের কারোর নিরুদ্দেশ হওয়ার খবর চেক করছিলাম, তখন আমি একটা খুব আজব কথা জানতে পারলাম। কি আজব ব্যাপার, তাড়াতাড়ি বলো। স্যার, এই যে বেনামে মেসেজ এসেছে না, সেটা শুধু আমরা পাইনি, বরং বিগত কয়েক মাসে 4-4টে পুলিশ স্টেশনে কেউ ঠিক সেরকমই একই রকম মেসেজ পাঠিয়েছে স্যার। মুম্বাই, নাসিক, পুনে, লোনাভালা। বেশ, তাহলে আমরা ওই 4টে পুলিশ স্টেশন থেকে খোঁজ নেব। ওই বেনামি বার্তা অন্ধকার হয়ে আসছে, আমার মতে আমাদের ফিরে যাওয়া উচিত। রাত্রিবেলা জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করা উচিত নয়। বলুন, আর কিছুটা সময়, 10টা মিনিট দেখি, তারপর ফিরে যাব। মনে হচ্ছে এখানে কিছু আছে। এই পাতাগুলো বার করো, পরিষ্কার করো এগুলো। পরিষ্কার করো। হ্যাঁ অভিজিৎ, এখানে একটা গাছ পাওয়া গেছে, মনে হচ্ছে ওর মধ্যে কিছু আছে। কঙ্কাল কোনো মহিলার? আচ্ছা, এটা সঞ্জনা নয় তো? হ্যাঁ স্যার, ঠিক এরকমই মেসেজ আমরাও পেয়েছিলাম কিছুদিন আগে। দেখো তো কে। স্যার, এটা দেখুন। সঞ্জনাকে কে মেরেছে? 16ই মে লুকিয়েছে। আমরা ভেবেছিলাম কেউ মজা করছে, পাড়ার বাচ্চারা কেউ, তাই আমরা। সেই জন্য সত্যিটা জানার প্রয়োজন মনে হয়নি আপনাদের।
কি করে খুঁজে পেতাম স্যার? না কোনো লিড ছিল, না কোনো সঞ্জনার মিসিং রিপোর্ট, না কোনো লাশ পেয়েছিলাম স্যার। তাই তারপর স্যার লিড তো নয়, কিন্তু আমার লেভেলে আমি তদন্ত করেছিলাম, কিন্তু তাতে যে মেসেজ পাঠাচ্ছে তারও কোনো খোঁজ পাইনি, এছাড়া কোনো খুন বা অপহরণও হয়নি। অতএব এটা আমাকে মজা মনে করে ছেড়ে দিতে হয়েছে। এই হলো সেই মেসেজ যেটা আমি থানার দেওয়ালে লেখা পেয়েছি। একদম ওই রকমই লেখা। আমরাও ঠিক এই রকম মেসেজই পেয়েছিলাম। গত কয়েক মাস ধরে 4টে আলাদা আলাদা পুলিশ স্টেশনে আর আমাদের বাড়িতে এই মেসেজটা যে দিচ্ছে, সে তো নিশ্চয়ই মজা করছে না। স্যার, এই যে 4টে শহর মুম্বাই, নাসিক, পুনে, লোনাভলা, এগুলো একে অপরের থেকে অনেক কিলোমিটার দূরে স্যার। শুধু মেসেজ পাঠানোর জন্য তো কেউ এতগুলো শহরে যাবে না স্যার। আমার মনে হয় এই 4টে শহরের সঙ্গে ওর কোনো কানেকশন আছে। স্যার ওই মেয়েটার খুন ছুরি মেরে করেছিল স্যার। আর কঙ্কালের বোন ডেন্সিটি দেখে এটা মনে হচ্ছিল যে মরার সময় ওই মেয়েটার বয়স ছিল 20 বছরের কাছাকাছি হবে। 20 বছরের কাছাকাছি। পুরবি, শহরে 8 জন সঞ্জনা প্রকাশ আছে, তাদের বয়স কিরকম? স্যার প্রথম জনের বয়স 67, 43, 52, 21, 33, 39, 23 আর 29। 21 বছর আর 30 বছর। ওই 21 বছর আর 30 বছর বয়সী যে সঞ্জনা প্রকাশ আছে, ওদের ব্যাপারে আবার খবর নাও। সঞ্জনা দেবী, একটা কথা আমি বুঝতে পারছি না যে এই আপনার আধার কার্ড আর লাইসেন্সে যে ডেট আছে সেটা মানে এর মধ্যেই করা হয়েছে কার্ড দুটো। অ্যাকচুয়ালি স্যার, আমি ছোটবেলা থেকেই ব্রডে থাকতাম, তো আমার কাছে সব আইডি প্রুফ ওখানকারই ছিল। আর এখন তো আমি ইন্ডিয়া এসে গেছি, তো আমার এখানকার প্রুফও দরকার। সো এখানে সব প্রুফ তৈরি করে নিয়েছি। স্যার এই সাইকেলটা দেখুন। একে এটা বিকি, আমার ছেলে, সঞ্জনার ছোট ভাই। কোথাও দেখতে পাচ্ছি না তো। কোথায় ভিকি? ও আমি ওকে নিয়ে আসছি স্যার। স্যার, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, বিকিকে একটু কম প্রশ্ন করবেন। কি বলুন তো, ও অচেনা মানুষ দেখলে ভয় পায়, ওর অটিজম আছে। হ্যালো ভিকি। আসলে ব্যাপারটা হচ্ছে, ও অচেনা লোকেদের আর অচেনা জায়গা দেখলে খুব ঘাবড়ে যায়। আরে এই ভিকি সব থেকে বেশি কাকে ভালোবাসে? ওর কাকিমা মনার সাথে। ভিকি ছোটবেলা থেকেই আমার স্ত্রীর খুব কাছের ছিল। বেকির চিকিৎসা নিশ্চয়ই করাচ্ছেন? চিকিৎসা তো করিয়েছি, কিন্তু আর স্পেশাল স্কুলে ট্রাইও করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ও অ্যাডজাস্ট করতেই পারছিল না। হ্যাঁ স্যার, আমরা মুম্বাই, পুনে, লোনাভলা, এমনকি নাসিকেও ট্রাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। অভিজিৎ, এ তো সেই সব জায়গাগুলোরই নাম নিচ্ছে যেখানে যেখানে সঞ্জনাকে মার্ডার করার মেসেজ পাওয়া গেছে। আপনি কে? স্যার, ও আমার ছেলে সমীর। ও স্কুল থেকেও পালিয়ে যেত, এই জন্য আমরা ওর উপরে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যাতে ও কোথাও যদি হারিয়ে যায় তাহলে আমরা যাতে ওকে ফিরিয়ে আনতে পারি। আপনারা ভিকির সম্পর্কে আর আমাদের সম্পর্কে এত কথা জিজ্ঞেস করছেন কেন? ওই একটা কেসের ব্যাপারে এই এরিয়াতে যতগুলো বাড়ি আছে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, কিন্তু আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনাদের সঙ্গে কথা বলে এমন মনে হচ্ছে যে এই কেসের সঙ্গে আপনাদের কোনো সম্পর্কই নেই। এনিওয়ে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো এখান থেকে। সঞ্জনাকে দেখে ঠিক লাগলো না, খোঁজ নিতে হবে। স্যার এটা
এজ প্রোগ্রেশন সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে এই 5 বছরের বাচ্চাটা 22-23 বছর বয়সে কেমন দেখতে হবে। স্যার এই দেখুন, তোমার মুখের প্রত্যেকটা ডিটেল এখন আমার কম্পিউটারে চলে এসেছে। এক্ষুনি জানা যাবে যে তুমি দেখতে কেমন। এ তো স্যার অন্য কেউ। এই হলো আসল সঞ্জনা প্রকাশ। আমরা যাকে পেয়েছিলাম সে অন্য কেউ। তার মানে খুনি সঞ্জনাকে মেরে তার জায়গায় অন্য কাউকে সঞ্জনা বানিয়ে প্ল্যান্ট করেছে। সঞ্জনা প্রকাশ। এই নাটকটা বেশি দিন করা যাবে না। সিআইডি লোকগুলো তো বাড়িতে এসে গেছিল। কাল যদি কোনো একটা স্টেপ নেয় তখন কি হবে? আর আর যদি একটুও সন্দেহ হয় না, তাহলে তো আমিই ভেসে যাব। তুমি এই প্রসঙ্গে কাউকে কিছু বলনি তো? না, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি। কিন্তু আমি এই সমস্ত কিছু বেশি দিন কিন্তু করতে পারবো না। হ্যাঁ, আমার খুব ভয় করছে আর আমি এখান থেকে চলে যেতে চাই, ব্যাস। ঠিক আছে রিল্যাক্স। নিজের বাড়িতে বলো যে তুমি একটা ট্রিপে যাচ্ছ আর নিজের জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়ো। কিন্তু কিন্তু আমি যাবোটা কোথায়? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। নিজের জিনিসপত্র গোছাও আর সেই জায়গাটায় দেখা করো ঠিক 4টায়। ঠিক আছে। সঞ্জনা কোথায়? স্যার, সঞ্জনা, স্যার শুনুন না স্যার, কোথায়? ডাকছি স্যার। আপনারা এখানে? আমরা সঞ্জনাকে গ্রেপ্তার করতে এসেছি। কি? আপনারা ওকে গ্রেপ্তার কেন করবেন? কি করেছে ও? একটা খুনের সঙ্গেও জড়িত। আমাদের কাছে ওর নামে ওয়ারেন্ট আছে। না না ইন্সপেক্টর স্যার, আপনার কিছু ভুল হচ্ছে। আমার মেয়ে এরকম করতে পারে না। ইন্সপেক্টর স্যার, অনেক বছর পর আমি আমার মেয়েকে পেয়েছি। আমি তাকে আর হারাতে চাই না। আর হারাতে চান না মানে? সঞ্জনা 8 বছরের ছিল, তখনই আমার আর আমার স্বামীর বিচ্ছেদ হয়। সঞ্জনাকে নিয়ে আমার স্বামী ইউএস চলে যায়। তারপর কখনোই আমি আর সঞ্জনাকে দেখতে পাইনি। এই কিছু মাস আগেই ওনার মৃত্যু হয়। আর আমার সঞ্জনা আমাকে ফোন করে যে মা, আমি তোমার কাছে যেতে চাই, ফ্যামিলির সঙ্গে থাকতে চাই। খুব মুশকিলের মধ্যে দিয়ে আমি সঞ্জনাকে পেয়েছি। ওকে গ্রেপ্তার করবেন না। আই এম সরি, কিন্তু সঞ্জনাকে তো আপনি আগেই হারিয়েছেন। সঞ্জনাকে খুন করা হয়েছে। আর যে আপনার মেয়ে সেজে এখানে রয়েছে সে একজন বহুরূপী। সঞ্জনা সেজে এখানে রয়েছেও। সরে যান তাড়াতাড়ি। উপরে ওঠো, সাবধানে। শি ইজ ডেড। ও নো। স্যার, ওরই ফোন মনে হচ্ছে। কিছু লেখা আছে স্যার এটাতে। মনে হয় সুইসাইড নোট। আমি আসল সঞ্জনাকে মেরে ওর জায়গা নিতে চেয়েছিলাম, যাতে সুখ স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি।
সঞ্জনাকে খুন করে সেই অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তাই সুইসাইড করছি। ফ্রেডি, পঙ্কজ, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করো। আর এখানে যতজন লোক আছে ওদের সবার ডিটেলস নিয়ে নাও, কে কখন কোথায় ছিল। না 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 না, এটা ঠিক নয়। ও আত্মহত্যা তখনই কেন করলো যখন আমরা ওকে গ্রেপ্তার করতে এখানে আসি? হঠাৎ করে কি ওর বিবেক জেগে উঠলো নাকি? স্যার, এইসবে এই মেয়েটা একা ছিল না, পরিবারের অন্য সদস্যও জড়িত আছে। আর সব কিছু জেনে যাওয়ার ভয়ে একে রাস্তা থেকে সরিয়ে দিল। তখন আপনি কোথায় ছিলেন? স্যার আমি রুমে ছিলাম, আওয়াজ শুনে এসেছিলাম। আর আপনি? স্যার আমি বাইরে ছিলাম, আওয়াজ শুনে এখানে এলাম। স্যার স্যার ওই মেসেজে যা লেখা আর বিকি যা লিখেছে দুটোই সেম, আমি ম্যাচ করিয়েছি। আর ওর কাছে ওই একই সাইকেল আছে, JBR 1000। আর ওর ওই 4টে শহরের সাথেও যোগাযোগ রয়েছে যেখানে মেসেজগুলো পুলিশকে দেওয়া হয়েছিল। স্যার আই থিঙ্ক এতগুলো প্রমাণ যথেষ্ট এইটা প্রমাণ করার জন্য যে মেসেজগুলো বিকিই পাঠাতো। ভয় পেও না বাবা, দেখো কে এসেছে, তোমার বন্ধু হয় বাবা, তোমার সাথে কথা বলতে চায়। আমি তো আছি তোমার সাথে, ভয় পেও না বাবা। ভিকি, তোমার মা বললো যে তোমার নাকি প্লেন খুব পছন্দ, হ্যাঁ? আরে বাহ, তোমার কাছে তো অনেকগুলো প্লেন আছে দেখছি। তুমি আমাকে দেখাও প্লিজ, প্লিজ প্লিজ আমাকে দেখাও না প্লিজ। দেখাও দেখাও বাবা, হ্যাঁ? দেখাও। আরে বাহ, এটা আরে তার আগে আমি তোমায় কিছু দেখাতে চাই, তোমার জন্য গিফট নিয়ে এসেছি। দেখো, নিয়ে এটা নাও। খুব সুন্দর, তোমার পছন্দ হবে। দেখো, ওয়াও, জেট এরোপ্লেন! আমি না বড় হয়ে পাইলট হব, তখন সব প্লেন উড়াবো, বাহ, এই সব প্লেন উড়াবো, আমাকেও বসাবে? পাক্কা পাক্কা। আরে বাহ, আরে শোনো, আমার একটা বন্ধু আছে, ও সত্যিকারের পাইলট। তুমি কি কথা বলবে ওর সঙ্গে? তুমি চাইলে ওর সঙ্গে ঘুরতে পারো, হ্যাঁ? মাকেও সঙ্গে করে নিয়ে যেও, কি বলো? আরে দারুণ ব্যাপার। আচ্ছা শোনো, আমার একটা কথা বলো, সঞ্জনা দিদির ব্যাপারে তুমি জানতে পারলে কি করে? আরে ভিকি, এটা আবার কি হলো? আরে ভিকি, আমি তোমার বন্ধু, আমাদের কেন ভয় পাচ্ছ তুমি? দেখো আমি পুলিশ, তুমি তো নিজেই বলতে চেয়েছিলে সঞ্জনা দিদির ব্যাপারে, হ্যাঁ? প্লিজ বলো, কি করে জানতে পারলে? কিছুদিন আগে আমি রাতে। কারোর একটুও সন্দেহ হয়নি যে আমি আসল সঞ্জনা নই, নকল সঞ্জনা। এবার আসল সঞ্জনার ডেড বডি সারা জীবনের মতো এই শুলা গাছে লুকোনো থাকবে, আমরা এখানে আনন্দ করব। আমাদের আন্দাজ ঠিকই ছিল, এই নকল সঞ্জনার সঙ্গে আরো কেউ যুক্ত ছিল, আর হতে পারে ওই ওর খুন করে দিয়েছে। হ্যাঁ পুরবি, কোথায়? ওকে ওকে, এই নকল সঞ্জনার ব্যাপারে একটা লিড পাওয়া গেছে। ওর ফোনে একটা সিক্রেট ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে যাতে ওর আসল নাম আছে নয়না, আর এই অ্যাকাউন্ট থেকেই ও প্রত্যেক মাসে কাউকে টাকা পাঠাতো নাগপুরে। নয়না আমাদের মেয়ে হয় স্যার, ও পেশায় একজন অ্যাক্ট্রেস, কিন্তু একটা অ্যাসাইনমেন্টের কারণে ও মুম্বাইতে রয়েছে। কিন্তু আপনি এমনভাবে জিজ্ঞেস করছেন কেন? কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? না, ও ঠিক নেই, নয়না মারা গেছে। না, ও মরতে পারে না।
কালই ও আমার সাথে ফোনে কথা বলেছিল। না, ওর মৃত্যু কখনো হতে পারে না, ওর মৃত্যু। আমাদের সন্দেহ হচ্ছে যে কেউ ওকে খুন করেছে। হতে পারে সে যার জন্য ও কাজ করতো। ম্যাম প্লিজ প্লিজ নিজেকে সামলান। দেখুন, নয়নাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু ওর খুনিকে ধরে শাস্তি তো দিতে পারবো ম্যাডাম। প্লিজ আপনি নিজেকে সামলান। ও কার হয়ে কাজ করতো? হ্যাঁ, আমাকে বেশি কিছু বলেনি। ও একটা ভালো অফার পেয়েছিল, খুব আনন্দে ছিল। বলেছিল, মা খুব ভালো রোল পেয়েছি। কাজের অফারটা মুম্বাই থেকে এসেছিল। মে মাসেই ছিল। মে মাস। থ্যাংক ইউ ভেরি মাচ। মে মাস মানে যখন সঞ্জনার ইন্ডিয়াতে ফেরার কথা ছিল তখন। সঞ্জনার নামে 50 কোটি টাকা ট্রাস্ট ছিল, যার মধ্যে 60% গত কয়েক মাসে আর বাকি টাকাগুলো গত কয়েক সপ্তাহে বিদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, যেটাকে আমরা ট্রেস করতে পারিনি। তার মানে নয়নাকে কেউ তার কাজে ব্যবহার করেছে আর কাজ শেষ হতেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু কে? এই রহস্য তো নয়নার সঙ্গেই শেষ হয়ে গেছে, বা হয়তো নয়। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। মনে হয়েছে সেই সত্যিটা তো নয়না স্বীকার করেই নিয়েছিল, কিন্তু ওর খুনি এখনো পর্যন্ত ধরা পড়েনি। আর ওর খুনি এই বাড়িরই কোনো সদস্য। কিন্তু সে বেশিক্ষণ বাঁচতে পারবে না, কারণ তাকে ধরার জন্য আমাদের কাছে একটা প্ল্যান আছে। আর বিকির সাহায্যে আমাদের এই প্ল্যানটা সফল হতে পারে। উইকি আমাদের এই খুনের ব্যাপারে বলেছিল, তার মানে খুনির ব্যাপারেও নিশ্চয়ই কিছু জানে, কিন্তু বলতে পারছে না। যদি কোনো বাচ্চা খারাপ, ভয়ঙ্কর বা বিপজ্জনক জিনিস দেখে ফেলে, তো শক বা স্ট্রেস থেকে বাঁচার জন্য ওদের মস্তিষ্ক সেটাকে এক কোণে ব্লক করে দেয়। ওদের এই কথাটা মনে তো থাকে, কিন্তু পুরোপুরি নয়। ভিকির সাথেও এরকমই হয়েছে। এই জন্য ও আমাদের মেসেজ পৌঁছে তো দিয়েছে, কিন্তু তার বেশি ডিটেলস দিতে পারেনি। সেই জন্য আমরা দিল্লি থেকে অটিজম স্পেশালিস্ট একজনকে ডেকে পাঠিয়েছি, যে একটা যন্ত্র আর বিশেষ টেকনিক দিয়ে ব্রেন প্যাটার্ন রিডিং এর মাধ্যমে ভিকির মতো বাচ্চাদের মস্তিষ্কে যা লুকিয়ে রয়েছে সেটা পড়ে নিতে পারেন। আমরা ওর মাথায় একটা বিশেষ ডিভাইস পরাবো, আর তারপরে ওর আলাদা আলাদা সবার ছবি দেখাবো। চিনতে পারা, স্মৃতিশক্তি আর এইরকম বিভিন্ন রকম তথ্য আলাদা আলাদা জায়গা স্টোর হয়। ছবিগুলো দেখার পর ওই ডিভাইসে একটা লাইট জ্বলবে, আর যে ছবিটা দেখার পর ব্রেনের আলাদা আলাদা জায়গায় লাইটটা জ্বলবে, কিংবা ইজি তার মানে ইলেকট্রোএনসেফেলোগ্রাম উপর নিচে যদি হয়, তার থেকেই জানা যাবে যে সেই হচ্ছে খুনি, যাকে বিকি দেখেছিল। মনা কাকি, বিকি বাবা নিজের ঘরে নেই। কি? বিকি বাবা ওর নিজের কি ঘরে হলো? নেই। কোথায় গেল? কোথায় গেল? জানি না কি হয়ে গেছে ওর। যেভাবে হোক ওকে খুঁজে আনুন, যা খুশি করুন। ও স্কুল থেকেও পালিয়ে যেত, এই জন্য আমরা ওর উপর ট্র্যাকার লাগিয়েছিলাম। আর যদি ট্র্যাকার লাগানো থাকে তাহলে তো আমরা ওকে ট্র্যাক করতে পারি। হ্যাঁ, এক মিনিট। স্যার, ট্র্যাকিং ডিভাইস ড্রয়ারে নেই। আমার ছেলেকে বাঁচিয়ে নিন, যেভাবে হোক ওকে আমার কাছে এনে দিন। আপনি একদম ভয় পাবেন না, ওর কিছুই হবে না। স্যার, যেই খুনি হোক, এই ট্র্যাকিং ডিভাইসটা তার কাছেই আছে। তুই বিকি নয়? তাহলে বিকি কোথায়?
বিকি একদম ঠিকঠাক আছে। বিকি কখনো হারিয়েই যায়নি, সেই কারণে ওকে খোঁজারও প্রয়োজন নেই। তুই তো একটা বোরে, মানে সৈনিক। আসল খেলোয়াড় কোথায় সেটা বল। এটা খুনির কাছে পৌঁছানোর আমাদের একটা প্ল্যান ছিল, যেটা সাকসেসফুল হয়েছে। তাই এখন শুধু এই একটাই উপায় আছে খুনিকে ধরার জন্যে। প্রথমে বিকির সাহায্যে ওর কাছে পৌঁছানোর কথা বলবো, আর তারপর বিকির নিখোঁজ হয়ে যাওয়ার খবর দেব। খুনি ভয় পাবে, আর সেই কারণে ও ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বিকিকে খোঁজার চেষ্টা করবে। কিন্তু ও ভিকি হবে না, আমাদের কোনো লোক থাকবে, ঠিক আছে? ঠিক আছে। এই প্ল্যানের সাহায্যে আমরা তো খুনিকে পেয়ে গেছি, কিন্তু ও তো শুধুমাত্র বড়ে ছিল। আসল মাস্টারমাইন্ড অন্য কেউ। আর সেখানেই আছে, এই ঘরের মধ্যে। কপিল, কি প্ল্যান বানিয়েছো তুমি? তুই নিজের কুর্তুতো বোনকে মেরে ফেললি। ম্যাডাম ম্যাম। প্লিজ আমি তোকে ছাড়বো না। ছেড়ে দিন। স্যার, একে ফাঁসির শাস্তি দেবেন, একে ছাড়বেন না। এ আমার মেয়েকে মেরে তো ফেলেছে। কপিল কেন করলে এটা? আমি এসব করেছিলাম। আমি সঞ্জনাকে মেরে ওর লাশটাকে লুকিয়ে ফেলেছিলাম, আর তারপর ওর বদলে আমি দ্বিতীয় সঞ্জনাকে নিয়ে আসি। আই এম সো এক্সাইটেড। কত বছর পর সবার সঙ্গে দেখা হবে, মমির সাথে, বাকিদের সাথে। সবাই কত হ্যাপি হবে, তাই না? এই জন্যই তো আমি কাউকে বলিনি, সবাইকে সারপ্রাইজ দেব। কি হ্যাঁ, খুব ভালো হবে। গাড়ি থামালে কেন? স্যার, মনে হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছে, আমি দেখছি। ভাই, এখান থেকে কত দূর আমাদের বাড়ি? এতটাই দূর যে সেখানে তুমি কোনোদিন পৌঁছবে না। তারপর আমরা সঞ্জনার লাশটাকে ওই শোলার গাছেতে লুকিয়ে দিয়েছিলাম। তারপর নয়না, যে একজন অ্যাক্ট্রেস, তাকে আমি সঞ্জনার বদলে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, যাতে সঞ্জনার নামে যে লাখ টাকা ট্রাস্ট আছে সেটা আমরা পেয়ে যাই। আর শুধু টাকাই নয়, বরং সঞ্জনার আসার আগে যে সম্পত্তি ছিল সেটা আমাদের নামে ছিল, কিন্তু যেই সঞ্জনা এলো আমাদের ভাগ কমে গেল। এই জন্যই আমি স্যার প্ল্যানটা করেছিলাম। স্যার, সবকিছু ঠিক চলছিল, কিন্তু যেই আপনারা এলেন নয়না ঘাবড়ে গেছিল, আর আমি ভাবলাম যে কিছু গড়বড় না করে দেয় ও। এই জন্য আমি নয়নাকেও মেরে দিয়েছিলাম। কিন্তু আপনারা আমার সমস্ত প্ল্যানেতে জল ঢেলে দিলেন। এতক্ষণ তো শুধু জলই ঢেলেছি। তোমার অপরাধের শাস্তি এখনো বাকি আছে। নিয়ে যাও ওকে। যা। ভিকি, থ্যাংক ইউ ভিকি, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তুমি না থাকতে তাহলে সঞ্জনার খুনিকে ধরতেই পারতাম না। তুমি খুব সাহসী। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু বলুন স্যার।
আপনি স্যার প্লিজ প্লিজ থাকবেন না স্যার। স্যার আমার শুধু বলুন স্যার স্যার প্লিজ স্যার দয়া কি হয়েছে দয়ার স্যার? এরা বলছে যে আমি নাকি ওকে গুলি করেছি। ওরা মিথ্যে বলছে, আমি জানি যে দয়া। স্যার আমি জানি না স্যার আমি কখন দয়া। না অভিজিৎ, তুমি ভেতরে যেতে পারবে না। তুমি দয়ার প্রাণ নিয়েছো, তোমাকে আমরা গ্রেপ্তার করছি। স্যার, যার খুন হয়েছে তার নাম ডিকে, একজন প্রাইভেট ডিটেকটিভ। ওর কাজের লোক লাশটা দেখেছে সকালে। দয়া, এর মুখ তো ক্ষতবিক্ষত, মনে হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক গুলি করে মারা হয়েছে একে। স্যার, এই রুমের জিনিসপত্র সব ঠিকঠাক জায়গায় আছে, কিছুই হয়নি। মনে তো হচ্ছে না এখানে কোনো হাতাহাতি হয়েছে। স্যার স্যার এই কাভার্ড আর লকার তো খোলা আছে, আর সব জিনিসপত্র নিজের জায়গায় আছে। দেখে তো মনে হচ্ছে যে কেউ এতে হাতই দেয়নি। স্যার, টাকার গয়না যে কে সেই আছে। মনে হয় উনি যা চাইছিল সেটা পেয়ে গেছে। স্যার, গুলি। তিনটে গুলি চলেছে দয়া। স্যার, হ্যাঁ বলো ফেডরিক। স্যার
এই জানলাটার কাজ সরানো হয়েছে, তার মানে খুনি এখান থেকেই পালিয়েছে। একটা কাজ করো ফেডরিক, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট তোলো। স্যার, হ্যাঁ দা, ডিকের মোবাইল ফোনটা দেখুন স্যার। মরার আগে ডিকে কোনো সঞ্জয়কে 3 বার কল করেছে। সঞ্জয়? ওই সঞ্জয়কে আপনি চেনেন? না সাহেব। রাত 1টা থেকে 2:30-এর মধ্যে 3 বার। সঞ্জয়ের ডিটেল বের করো স্যার। আর হ্যাঁ দয়া, অভিজিৎ তো এখনো এলো না। তুমি ওকে ফোন করে বলনি এখানে আসতে ক্রাইম সিনে? হ্যাঁ স্যার, বলেছিলাম। মনে হয় কোনো জ্যামে আটকে গেছে। জ্যামে আটকে গেছে? ওকে ফোন করো আর বলো এখানে তাড়াতাড়ি আসতে। স্যার। হ্যাঁ। হ্যাঁ দয়া, অভিজিৎ কি বলছে? কোথায় ও? স্যার, মানে ওর শরীর খুব একটা ভালো না স্যার। ও ডাক্তারের কাছে যাবে, তারপর ওখান থেকে সোজা বিউরোতে যাবে। কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি না, অভিজিৎ দিল্লি থেকে আসার পর কেমন অদ্ভুত আচরণ দেখছি ওর মধ্যে। তোমার আমার সাহায্যের দরকার। তোমার? আরে ভাই, তুমি হলে গিয়ে সিআইডি অফিসার। হ্যাঁ, কিন্তু এই কাজটা এটা আমি একা করতে পারবো না। চলো ঠিক আছে, তোমাকে সাহায্য করব, এতে আর কি আছে। চলো চা তো খাওয়া যাক। আরে না, ঠিক আছে, আমি আমি ঠিক আছি। আই মিন, দেখ চেতন, এই কাজটা না, এই ব্যাপারে যেন কেউ কিছু না জানে, বিশেষ করে আমার টিম। আরে এটা আবার কি কথা বলছো? আমরা এতদিনের পুরনো বন্ধু, এইটুকু বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ বলো, কি করতে হবে? কাউকে ফলো করতে হবে, নজর রাখতে হবে, আর এর জন্য তোকে টাকাও দেব। কি কথা বলছো? বন্ধুত্বের মধ্যে টাকা? আচ্ছা ঠিক আছে, যদি মনে করো টাকা দিয়ে দিও। ফলো কাকে করতে হবে? অভিজিৎ, মনে হচ্ছে তুমি ভুল করে ভুল ছবি দিয়ে দিয়েছো। ভুল ছবি আমি দিইনি, একেই তোকে ফলো করতে হবে। এ কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, সবকিছু। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আর প্লিজ কোনো প্রশ্ন করবি না, যা বলেছি তাই করবি, ব্যাস। ওকে ওকে। হয় অভিজিৎ পাগল হয়ে গেছে, না হলে বিরাট বড় কোনো গেম চলছে।
কি বলছেন, ও খুন হয়ে গেছে? মরার আগে ডিকে শেষবার ফোনে আপনার সঙ্গে কথা বলেছিল মাঝরাতে। কি কথা হয়েছিল আপনাদের মধ্যে? আমার কথাতে একজনের উপরে নজর রাখছিল, কোনো প্রমাণ পেয়েছিল, সেই জন্য আমাকে ফোন করেছিল। হায়ার করেছিলেন কেন? আমার বস মন্দিরা ম্যাডামের জন্য। মন্দিরা? কুমার জুয়েলার্সের ওনার, বিখ্যাত পেজথি সেলিব্রিটি। আশা করি আপনারা ওই দিল্লির কেসটার ব্যাপারে নিশ্চয়ই জানেন বোধহয়। ও হো 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 হো, মন্দিরা কুমার, মন্দিরা দেবী। ওনার বিরুদ্ধে তো ওনার স্বামী, শ্বশুর, শাশুড়ি আর কেয়ারটেকারকে মারার অভিযোগ আছে, তাই না? ঠিক বলেছেন। কিন্তু সঠিক প্রমাণ না থাকার কারণে কোর্ট মন্দিরা দেবীকে ছেড়ে দেয়। আর তার কিছুদিন বাদেই মন্দিরা দেবীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ঈশানা আত্মহত্যা করে নেয়। তুই? হাই, আজও লেট হয়ে গেলি না? তাড়াতাড়ি যা, সঞ্জয় স্যার তোর ওয়েট করছে কখন থেকে। ও গড, সঞ্জয় স্যার তো তাড়াতাড়ি কেন চলে আসলেন? এসেও পড়েছেন আর খুব রেগে আছেন। মাই গড, তুই আমার ব্যাগটা সামলা, আমি এক্ষুনি আসছি। মে আই কাম ইন স্যার? কাম ইন। সরি স্যার, সরি আই এম সো সরি স্যার। কটা বাজে বলো তো তুমি? এটা কোনো অফিসে আসার টাইম হলো? স্যার ট্রাফিক খুব বেশি ছিল। কি ট্রাফিকের কথা বলছো তুমি? রোজ একই কথা বলে যাও তুমি। হ্যাঁ, এই অফিসের বাকি লোকজনও তো ওই ট্রাফিক পেরিয়ে আসে, তাই না? হ্যাঁ বলো কুমার। না না, 30শে ডিসেম্বরের আগে কিচ্ছু করা সম্ভব না। আরে তুমি তো এটা জানো যে 30শে ডিসেম্বরে মন্দিরা ম্যাডামের একটা ইভেন্ট রয়েছে মুম্বাইতে, তার আগে কিছুই করা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। কি হলো? হ্যাঁ, কি হয়েছে নাকি? বাইরে ওভাবে কি দেখছো? আমারই কেবিনের জানলা দিয়ে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা কেন করেছিল সেটা কেউ জানে না। আচ্ছা, মন্দিরা দেবী ডিকে কে কার ওপর কড়া নজর রাখতে বলেছিলেন? ওনার প্রাণ সংশয় রয়েছে। ডিকে সেটাই খোঁজ করার চেষ্টা করছিল। প্রাণের ভয় কার থেকে? আসলে কোর্ট থেকে ছাড়া পাওয়ার পরে কেউ ম্যাডামকে হুমকি দিচ্ছিল। আচ্ছা, শুধু ওই হুমকিটা ফোনেই কি? হ্যাঁ, ফোনের মধ্যেই অচেনা নাম্বার থেকে আর টাইপ করা চিঠি পাঠিয়ে। আসলে ম্যাডাম পুলিশের চক্করে দ্বিতীয়বার পড়তে চাননি, সেই জন্য ডিকে কে হায়ার করেছিলেন উনি। তো কিছু জানতে পেরেছে ডিকে? ওর হাতে কিছু প্রমাণ তো এসেছিল, কিন্তু ও সেটা পেন ড্রাইভে সেভ করে রেখেছিল। ওই পেন ড্রাইভটাও আমাকে দিতে চেয়েছিল, সেই জন্যই দিল্লি থেকে মুম্বাই এসেছিলাম আমি। কিন্তু ডিকের বাড়িতে ওর লকারটা খোলা ছিল। আচ্ছা, ওই লকার থেকে পেন ড্রাইভটা চুরি হয়ে যায়নি তো? হতে পারে দয়া। ওর বাড়িতে আমরা একটা ল্যাপটপও পেয়েছি স্যার, হয়তো ওর থেকে কিছু জানা যাবে। মন্দিরাটা কি করে করতে পারলো? পুরো অ্যাকাউন্টটাই বন্ধ করে দিল। নিজেকে কি মনে করেন উনি? সবকিছু কি ওনার ইচ্ছা মতো হবে নাকি? এনারা কারা? সিআইডি। আমরা ওই মানে সঞ্জীবের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা দুজন কে? স্যার, ইনি
কায়রা, মিস্টার কুমার, মন্দিরা ম্যাডামের মেয়ে। ও স্যার আর ইনি ম্যাডামের রিলেটিভ মিস্টার সুবীর। আমরা মন্দিরা ম্যাডাম আর ওর ফ্যামিলির সঙ্গে কবে দেখা করতে পারবো? কারণ ওদের প্রাণ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের ওপর। ইনফ্যাক্ট মন্দিরা ম্যাডাম, কায়রার কাকাতো দাদা শেখর আর ওনার স্ত্রী সবাই আজ রাতেই আসছেন। 30শে ডিসেম্বর কুমার্স জুয়েলার্সের একটা বড় চ্যারিটি ইভেন্ট রয়েছে, তাতে পার্টিসিপেট করার জন্য। তাহলে ঠিক আছে, কালকে সকালেই দেখা হবে। এসব কি হচ্ছে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো স্যার, এখন কেমন আছেন আপনি? মার্ডার ইনভেস্টিগেশন স্যার, প্রাইভেট ডিটেকটিভ বিকে স্যার, বাড়িতেই মারা গেছে স্যার। এটা পুরো কেস ফাইল স্যার। স্যার, এই ছবিগুলো ওর বাড়ির ছবি, এগুলো ওরই বাড়ির ছবি এটা। আর এখানেই ওর মার্ডার হয়েছে, তাই না? হ্যাঁ, এখানেই ওর মার্ডার হয়েছে। পঙ্কজ, ঘুরিয়ে কেন জিজ্ঞেস করছেন? আমরা এইমাত্র তো সেটাই বললাম। সেটাই তো স্যার, মনে হচ্ছে ওনার শরীর এখনো ঠিক হয়নি, কোনো গন্ডগোল মনে হচ্ছে স্যার। অভিজিৎ, গুড মর্নিং স্যার। কি হয়েছে তোমার? হ্যাঁ, কোন জগতে ছিলে? অভিজিৎ, তোমার শরীর খারাপ ছিল না? তাহলে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, এখানে কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই কিছুদিন ধরেই শরীরটা ভালো নেই স্যার, কিন্তু এখন ঠিক আছে। আই এম বেটার নাও। ইয়া, গোলমাল চলছে। স্যার, ডিকে সঞ্জয়কে যে পেন ড্রাইভটা দিতে যাচ্ছিল, ওর যে ডেটা আছে ওগুলো উদ্ধার করার যে একটা উপায় আছে স্যার। পেন ড্রাইভ তো পাওয়া যায়নি তো। তাহলে ডেটা কোথা থেকে পাবে? স্যার, আছে না একটা উপায় আছে, ওই আমরা হ্যাঁ, বলো সলোকে। হ্যাঁ, দয়া স্যার, স্যার, অভিজিৎ স্যারের শরীর এখনো ঠিক মনে হচ্ছে না। কেন? স্যার, ওনাকে কেসের ব্যাপারে বোঝাচ্ছিলাম, কিন্তু উনি আমাদের কথা শুনছিলেনই না, খুব বেখেয়ালি ছিলেন স্যার। রেডি স্যার, মন্দিরের ব্যাপারে সব ডিটেলস বের করতে হবে। নিউজ পেপারে, টিভিতে যাই এসেছে সব। বাড়িতে ঢোকার একটাই রাস্তা আছে, মেন গেট। চাবি ডিকে আর ওর বাড়ির মেডের কাছে থাকে। বাথরুমের জানালা, তার মানে খুনি বাথরুমের জানালার কাঁচ খোলে আর ভিতরে ঢোকে, আর তারপর অভিজিৎ ক্রাইম সিনে ছিলই না, আর এখানে তো বাথরুমের কোনো ফটোও নেই। তাহলে ও এগুলো কি করে জানলো? অভিজিৎ আমার কাছে কিছু লুকোচ্ছে, কিন্তু কি?
ডিকের কম্পিউটার থেকে যে ডেটাগুলো ডিলিট হয়েছে সেটা ওর অনলাইন অ্যাকাউন্ট থেকে বের করা যেতে পারে। বাস একবার এই পাসওয়ার্ডটা ম্যাচ হয়ে যাক। কিছুদিন ধরেই শরীরটা ভালো নেই স্যার, কিন্তু এখন ঠিক আছে, আই এম বেটার না। স্যার ওনাকে কেসের ব্যাপারে বোঝাচ্ছিলেন, কিন্তু উনি আমাদের কথা শুনছিলেনই না, খুব বেখেয়ালি ছিলেন স্যার। ইয়েস স্যার, স্যার পাসওয়ার্ড ম্যাচ হয়ে গেছে। স্যার এতে তো ভিডিও রয়েছে, চেক করি। স্যার এটা তো ডিকের কম্পাউন্ডের ভিতরের ফুটেজ, এর মানে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে? আছে না, ছিল। আমাদের পৌঁছানোর আগেই কেউ বার করে নিয়েছে। কিন্তু বের কে করেছে? অন্য ভিডিওটা দেখো। এটা কি করে সম্ভব? ডক্টর সালুকে আপনি খুব ভালো করে ক্রস চেক করেছেন তো? মানে বন্দুক তো আমাদের কাছে নেই, তাই বলছিলাম কোথাও কোনো ভুল? না দা, কোনো ভুল নেই। আমি একবার নয় 10 বার ক্রস চেক করেছি। মানছি যে বন্দুকটা আমাদের কাছে নেই, কিন্তু বন্দুকের রেকর্ড তো আমাদের কাছে আছে। সেই গুলিটা যা দিয়ে ডিকে মারা হয়েছে, সেই গুলিটা ওর বন্দুক থেকেই চলেছিল। গুলির প্যাটার্ন, গুলির উপর লেগে থাকা চিহ্ন, সবকিছু এইটাই প্রমাণ করছে যে সেটা অভিজিতেরই বন্দুক। স্যার স্যার গুলি অভিজিতের বন্দুক থেকে চলেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে অভিজিৎ গুলিটা চালিয়েছে। এক্স্যাক্টলি স্যার, সেই কারণে আমি এই কথা এসিপি স্যারকে বলিনি, শুধুমাত্র আপনাদের সঙ্গে কথা বলেছি, যাতে আমি এই মামলা সুরাহা করতে পারি। কি তুমি এই কথাটা এসিপি কে জানাওনি? কি বলবো স্যার, কি বলবো ওনাকে? যেখানে আমার বিশ্বাস হচ্ছে না, তাহলে ওনাকে কি বলবো? তুমি যদি এই কথাটা বিশ্বাসই না করবে, তাহলে ফোন করে আমাকে কেন জিজ্ঞাসা করেছিলে? যে বন্দুক থেকে ডিকে মারা হয়েছে সেই বন্দুকটা অভিজিতের না? কি এমন ছিল যার জন্য তুমি অভিজিৎকে সন্দেহ করেছিলে? কি ছিল ওটা? এই কারণে ডক্টর, যখন আমরা একটু পিছিয়ে দাও। অভিজিৎ ডিকের বাড়িতে, আর দয়া তারপরেও তুমি অভিজিৎকে বাঁচানোর চেষ্টা করছো। দেখো দা, অভিজিৎ আর তোমার বন্ধুত্বকে আমি খুবই শ্রদ্ধা করি, তার কদরও করি, কিন্তু ডিউটি, নিজের দায়িত্ব, সব সম্পর্ক সব বন্ধুত্ব থেকে বড় হয় না। আর এই কথাটা নিশ্চয়ই আমি তোমাকে বুঝিয়ে বলতে যাব না। স্যার পোক্ত কোনো প্রমাণ ছাড়া অভিজিৎ স্যারকে সন্দেহ? এটা প্রমাণ নয় তো কি পুরবি? অভিজিৎ ডিকের বাড়িতে ঢুকেছিল, এটা যদি প্রমাণ নয় তো কি পুরবি? অভিজিৎ স্যার ডিকের ঘরে গেছিল সেটা আমরা দেখেছি, কিন্তু উনি ডিকেকে মেরেছেন এটা তো আমরা দেখিনি। স্যার এটাও তো হতে পারে ওনার বন্দুক দিয়ে ডিকেকে অন্য কেউ মেরেছে। হতেই পারে, এটা হতে পারে যে অভিজিতের বন্দুক দিয়ে ডিকেকে অন্য কেউ মেরেছিল, কিন্তু এই অবস্থায় অভিজিতের বন্দুকটা অভিজিতের কাছে থাকার কথা নয়। তোমাদের কি অভিজিৎ কথা বলেছে? ও কি বলেছে যে ওর বন্দুকটা হারিয়ে গেছে? বন্দুক হারিয়ে যাওয়ার কোন রিপোর্ট দেখিয়েছে? ও সব সময় তোমাদের সঙ্গে ছিল, কিন্তু ও কি বলেছে যে অদ্ভুত পোশাক পরে ডিকের ঘরে কেন ঢুকেছিল, আর তাও বাথরুমের কাঁচ ভেঙে? বলো বলো। স্যার আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আমি অভিজিৎকে জিজ্ঞাসা করব, কিন্তু ততক্ষণের জন্য এসিপি স্যারকে আপনি কিচ্ছু বলবেন না। দেখো তোমরা এই ব্যাপারটা সামলে নাও, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগছে না। প্লিজ ডক্টর, প্লিজ।
ঠিক আছে, কাল সকাল পর্যন্ত। দয়া, আমি কাল সকাল পর্যন্ত তোমাদের সময় দিচ্ছি। হয় তোমরা সত্যিটা আবিষ্কার করো, নয় এই সমস্ত কথাটা নিজে এসিপি কে বলে দাও। তুমি যদি এসিপি কে কথা না জানাও, তাহলে আমি নিজে প্রদ্যুম্নকে এই সমস্ত ব্যাপারটা বলবো। আধ ঘন্টার বেশি হয়ে গেল, 10টা থেকে 10:30 হয়ে গেল, এখনো আসেনি। সারা রাত মনে হয় অপেক্ষা করতে হবে। ভুল ছবি আমি দিইনি, একেই তোকে ফলো করতে হবে। এ কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, সবকিছু রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। এটা অভিজিৎ? ওর কি হলো? এরকম সেজেছে কেন? স্যার, দিল্লি থেকে সকলে এসে গেছেন। মন্দিরা ম্যাডাম, আমারা মন্দিরা ম্যাডামের দাওরের বউ। কায়রা, মন্দিরা ম্যাডামের সৎ মেয়ে। সুবীর, মন্দিরা ম্যাডামের বোনজি। শেখর, মন্দিরা ম্যাডামের দেওরের ছেলে। আসুন ম্যাডাম, এনারা সিআইডি থেকে এসেছেন। এসিপি স্যার, ইনি ভালো হয়েছে আপনারা এসে গেছেন। ডিকে খুনি কে সেটা জানা গেল? আরে আপনি তো এটা জানেনই যে আমাদের ফেমাস অ্যানুয়াল ইভেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আই হোপ যে আপনি আমার সিকিউরিটির সব ব্যবস্থাই করে রেখেছেন। দেখুন, আপনি আমাকে ভুল ভাববেন না, কিন্তু আমি কোনো চান্স নিতে চাইছি না অ্যাকচুয়ালি। এই ইভেন্টটা আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার প্রাণের থেকে বেশি নয়। আপনি কি মনে করেন আপনি আমাকে সিকিউর রাখতে সক্ষম হবেন? আর ডিকের কেসটায় কিরকম কি প্রোগ্রেস হলো? আসল খুনির ব্যাপারে কিছু জানা গেল? ওসব আপনার জানার দরকার নেই মন্দিরা দেবী। মেইন হলো আপনার নিরাপত্তা, সেটা দায়িত্ব আমাদের। কি চমৎকার! বৌদি, আপনার ভয় লাগছে মন্দিরা দেবীর? যাকে আইনও কিছু করতে পারলো না, মানতে হবে তাকে যে আপনাকে ভয় পাইয়ে দিয়েছে। মনে হয় ও জানে না ইনার ব্যাপারে, যে ইনি কি কি করতে পারেন। আপনিও কি মনে করেন আমি আমার স্বামী আর বাকি সবাইকে মেরে ফেলেছি? দেখুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগই থাকুক না কেন, সেটাতে আমাদের কিছু যায় আসে না। কোর্ট আপনাকে রায় দিয়েছে, আর আমরা কোর্টের রায়কে যথেষ্ট সম্মান করি। আপনি শুধু এটা বলুন, আপনি কাকে সন্দেহ করেন? কে এমন আছে যে আপনাকে মারতে চায়? সন্দেহ?
হ্যাঁ, সন্দেহ। না না না, আমি কাউকেই সন্দেহ করছি না, বরং আমার এটা পুরো বিশ্বাস যে আমি মারা যাওয়ার পরে এরা সবাই খুব খুশি হবে। আর আমাকে মেরে ফেলার ষড়যন্ত্রেও এদের মধ্যেই কারো হাত আছে। অ্যান্ড আই এম ভেরি শিওর যে ঈশান আর আত্মহত্যাতেও এদের মধ্যেই একজনের হাত আছে। এবার আপনিই বলুন, এত ভালো প্রিয় আত্মীয় পরিজনরা থাকতে আমার শত্রুর কি দরকার? মম প্লিজ, তুমি আবার এই নিজের ইমোশনাল ড্রামাটা শুরু করো না। এখানে কোনো ক্রিমিনাল নেই যে তোমাকে মারতে চায়। রাইট। নিজেকে নির্দোষ ভাবা আর অন্যকে দোষী মনে করাটা, এটা তো বৌদির পুরনো অভ্যেস। আই সোয়ার, আমি তো এই গল্পটাকে বিশ্বাসই করি না। কে মারতে চায় তোমায়? আর কারা হুমকি দিচ্ছে? কোথায় আছে সে হুমকি দেওয়া লেটারগুলো? হ্যাঁ মন্দিরা দেবী, সেটা কোথায়? ওটা আমার মনে নেই, আমি ফেলে দিয়েছি। সি, আই নিউ যে তুমি এটাই বলবে। সো কনভিনিয়েন্ট। ব্যাস, অনেক হয়েছে। আপনারা একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আমরা সবাইকে সন্দেহ করি, তাই সবাইকে বলছি, তার মানে হলো আপনাদের সবাইকে সন্দেহ করি, আপনাদের সবাইকে। আর একটা কথা, আমাদের পারমিশন ছাড়া আপনারা এই শহর ছেড়ে যেতে পারবেন না। কেউ শহর ছেড়ে যাবেন না। আর যদি দরকার পড়ে আমরা দ্বিতীয়বার তাকে ডেকে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এটা এটা আমি? এই পোশাক পরে ঘুরছিলাম? এই পোশাক তো রোজ আমার ওয়াশিং মেশিনে ধোয়া হয়। আর এই জুতো, এগুলো এত নোংরা যেন আমি পরেছি, কিন্তু আমার মনেই নেই যে এই পোশাক আমি কখন পরেছি। সত্যি আমার কি হচ্ছে আমার সাথে? এই গাড়িতে কে আছে? হ্যাঁ, কার কার সঙ্গে আমি কথা বলছিলাম? না, আমি দেখিনি। তুমি কথা বলছো, তুমি সেটা জানবে। আর তুমি আমাকে চিনতেই পারলে না? আরে তোর যদি সুইসাইডই করার হয় তাহলে তুই অন্য কোনো বড় গাড়ির সামনে জানা, আমার সামনে কেন এসেছিস? কিভাবে কথা বলছো? এরকম সেজে ঘুরছো কেন তুমি? এই, ইট ইজ মাই স্টাইল, টনির স্টাইল। তুই কে? আমি কে? আমাকে চেনো না? হ্যাঁ, আর এই টনিটাকে? আরে টনি আমি আবার কে? আরে অভিজিৎ, দেখো, কোনো কেসের জন্য তুমি যদি এরকম করে থাকো আমাকে বলে দাও, এভাবে ভয় দেখেও না। আচ্ছা আচ্ছা, এ অভিজিৎ, কিসের কেস? আর তুই কি বলছিস কিছুই আমার মাথায় ঢুকছে না। আমার নাম হলো টনি। টনির সঙ্গে পাঙ্গা নিবি না, বুঝেছিস? সরে যা আর আমাকে যেতে দে। চল। এই অভিজিৎ নিজেকে টনি কেন বলছে? টনি? কে টনি? সত্যি তোমার কিছুই মনে নেই? আমার কিছুই মনে নেই, সত্যি বলছি আমি। তার মানে তুমি গাড়িতে ওদের সাথে কথা বলছিলে, তারপরে তুমি গেস্ট হাউসের ভেতরে গেলে। গেস্ট হাউস? হ্যাঁ, তার কিছুক্ষণ পরে তুমি বাইরে এলে। আমি গেস্ট হাউসের ভিতরে গেলাম? ভিতরে গিয়ে আমি কি করলাম? হ্যাঁ,
তুই দেখেছিস কিছু করেছিলাম আমি? আমি কি করে দেখবো? আমি তো বাইরে ছিলাম না। সব কি হচ্ছে? আমাকে ওখানে যেতে হবে। কোথায়? গেস্ট হাউস? স্যার, রক্ত। অভিজিৎ, দয়া, তুমি এখানে? তোমার ফোন ট্র্যাক করে আর এই প্রশ্ন তো আমিও তোমাকে করছি অভিজিৎ। তুমি এখানে কি করছো? না, এটা আমি 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 বলছি দয়া, এখানে এখানে কি হয়েছিল? অভিজিৎ, এখানে কি হয়েছে ওটা তো আমি দেখছি। তুমি বলো, কে করেছে এটা? হ্যাঁ, তো তুমি এদের দুজনকে মেরেছো? আমি? অভিজিৎ, তোমাকে কিছু জিজ্ঞাসা করলাম। তুমি মেরেছো এদের? স্যার স্যার স্যার, আপনি অভিজিৎ স্যারকে দোষ দিচ্ছেন। আমার দোষ দেওয়ার কোনো ইচ্ছা নেই পুরবী। তুমি নিজে দেখছো না এখানে দুটো লাশ পড়ে আছে, রক্তে ভেসে গেছে। আর সিআইডি অফিসার অভিজিৎ লাশের মধ্যে থেকে এই ব্যাজটা তুলছে, বা এটা বলতে পারো প্রমাণ চুরি করছে। অভিজিৎ, আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি, তোমার সাথে অপরাধীদের মতো ব্যবহার করতে আমাকে বাধ্য করো না। কি করবো দয়া, আমি কি বলবো? যদি আমি বলি যে এই কাজটা আমি করিনি, তুমি মানবে? যদি বলি যে আমি জানি না যে আমি করেছি নাকি করিনি, আই নো আমি ভুলভাল বলছি, কিন্তু কিন্তু তোমরা তো আমাকে চেনো। অভিজিৎ, আমার সামনে যে প্রমাণগুলো পড়ে আছে ওগুলো দেখে আমরা কিছু বলতে পারবো না। আমাকে আমার ডিউটি করতে হবে। অভিজিৎ, এতক্ষণ ধরে একের পর এক জিজ্ঞেস করে যাচ্ছি তোমাকে, কিন্তু কোনো উত্তর দিচ্ছ না তুমি। হ্যাঁ, তুমি জানো তোমার উপর কি অভিযোগ আছে? মাথায় কিছু ঢুকেছে? স্যার, ওই এক মিনিট, ব্যাস। তোমার কাছে এটা আশা করিনি। এত কিছু ঘটে গেল, তুমি আমাকে বলনি কেন? আমাকে বলনি দয়া? সালুকে আমাকে বললো, তা নাহলে তো আমি জানতামই না। তা আমি তাই করেছি যেটা উচিত ছিল। বলো অভিজিৎ, তুমি কি এই খুনটা করেছো? অভিজিৎ, তুমি কি এই খুনটা করেছো? আমি জানি না স্যার। কেন জানো না? তুমি কেন জানো না? হ্যাঁ, ডিকের বাড়িতে তুমি লুকিয়ে লুকিয়ে ঢুকেছিলে, সেটা আমি সিসিটিভিতে দেখেছি। ওই লাশগুলোর পাশে তুমি দাঁড়িয়েছিলে, এই দয়া তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে।
ডিকে আর বডিগার্ডের ওপরে যে গুলিটা চলেছে সেটা তোমার গান থেকে চলেছে, ওই গান থেকে চালানো হয়েছে। আর তুমি বলছো তুমি কিছুই জানো না? আমার চোখের ওপর চোখ রেখে তুমি বলো, বলো তুমি এই খুন করোনি, বলো তুমি এইগুলো কিছুই জানো না। বললাম তুমি জানি না স্যার, আমি কিছুই জানি না স্যার, সরি। কি বলবো আপনাকে, আমি কি বলবো স্যার? যখন আমি বুঝতেই পারছি না যে আমি ডিকের বাড়িতে কেন গিয়েছিলাম, কি করে সমস্ত খুন আমার বন্দুক থেকে হচ্ছে আমি জানি না স্যার। স্যার আমি তো ডিকিকে চিনি না, ওর বডিগার্ডদেরও আমি চিনি না, আমি মন্দিরাকেও চিনি না, আমি তো স্যার নিজেকেও চিনি না। আমি কোথায় যাই, কি করি, কার সঙ্গে দেখা করি, আমি কিছুই জানি না। গত কয়েকদিন ধরে আমার সঙ্গে এইরকমই হচ্ছে স্যার, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। সারাদিন সব ঠিকই থাকে, রাতে বাড়িতে যাই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, আর যখনই সকালে উঠি তখন অদ্ভুত জামা কাপড় পরা দেখি, অদ্ভুত জুতো দেখি যেগুলো আমার নয়। জানি না কি করে আমার বাড়িতে চলে আসে। ড্রেসগুলো ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে, জুতোতে মাটি লেগে থাকে, এমনটা মনে হয় যেন আমি ওগুলো ব্যবহার করেছি, কিন্তু আমি বুঝতে পারি না। নিজেকে খুব ক্লান্ত লাগে, এমন মনে হয় যেন আমি সারা রাত জেগেছিলাম, অথচ আমি কি করেছি আমার কিছুই মনে থাকে না। মনে হয় প্রতিদিন আমার 6 থেকে 7 ঘন্টা হারিয়ে যাচ্ছে, যার ব্যাপারে আমি কিছুই জানি না। আপনি বলছেন আমি ডিকের বাড়িতে গিয়েছিলাম, হতে পারে, কিন্তু আমি জানি না। আমি ডিকে আর ওর বডিগার্ডদের মেরেছি কিনা আমি জানি না। আমি মন্দিরাকে মারার চেষ্টা করেছি সেটাও আমি জানি না। আমি কি করেছি, কেন করেছি, আমি কি করতে চলেছি, আমি কিছুই জানি না স্যার, আমি কিছুই জানি না। দেখো অভিজিৎ, এই মুহূর্তে তুমি নিজের জন্যে আর অন্যদের জন্যেও বিপজ্জনক। আমি তোমাকে একা ছাড়বো না, আমি তোমাকে নজরবন্দি রাখবো, আর দয়া তোমার ওপর নজর রাখবে। দয়া, স্যার, একটা কথা ভালো করে মনে রাখবে, তুমি নিজের বন্ধুর ওপর নয়, বরং একজন অপরাধী খুনির ওপর নজর রাখবে, এমন একজন লোক যে মানসিক ভারসাম্য হারিয়েছে। আজ থেকে এই কেসের তদন্ত আমি নিজে করব, আর তুমি অভিজিৎকে আটকাবে কোনো অপরাধ করা থেকে, আর তার জন্য যদি অভিজিতের ওপর গুলিও চালাতে হয় তাও তুমি চালাবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। হাত করা পড়িয়ে দাও ভাই। শুনলে তো, মানসিক অবস্থা ঠিক নেই আমার, কখন কি করে বসি কিছুই জানি না। আটকাও আমায়, আমার হাতে আরো একটা অপরাধ হওয়ার আগে। আটকাও আমায় ভাই। আপনাদের অফিসার, আপনাদের সিনিয়র সিআইডি অফিসার আমারই প্রাণের পিছনে পড়ে রয়েছে, আর উনি তাদেরকেও মেরে ফেলেছেন যারা আমার সিকিউরিটিতে ছিল। আর আপনি নিশ্চিন্ত হয়ে বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। ও আপনারই চোখের সামনে সবাইকে মেরে ফেলছে, তা সত্ত্বেও আপনি বলে যাচ্ছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশ্চর্য!
আপনি শুধু এটা বলুন, আমি আপনাদেরকে আর কি করে বিশ্বাস করব? আজ আপনাদের একজন অফিসার সিরিয়াল কিলার বেরিয়েছে, কাল আবার অন্য কেউ বেরিয়ে আসবে। মন্দিরা দেবী, অনেক হয়েছে, অনেক কথা বলে ফেলেছেন। আমাদের ইন্সপেক্টর অভিজিৎ একজন সৎ এবং সাহসী অফিসার। নিজের দেশকে রক্ষা করার জন্য, সাধারণ মানুষের রক্ষা করার জন্য নিজের প্রাণও দিতে পারে। সে কোনোদিন খুনি হতে পারে না। হ্যাঁ, ওর বিরুদ্ধে অভিযোগ আছে, 3-3টে খুনের অভিযোগ আছে। আপাতত এটা প্রমাণিত হয়েছে যে অভিজিৎ নিজের মানসিক ভারসাম্য হারিয়েছে। ও কি করছে ওর মনেই থাকে না, কার সঙ্গে দেখা করছে, কি বলছে, আর যখন নর্মাল হয়ে যায় কিছুই মনে থাকে না। তার মানে এই নয় যে ও একজন খুনি। আমি জোর দিয়ে বলতে পারি যে আপনার জীবন বিপন্ন, আর তাও আপনার এই আত্মীয় স্বজনদের কারণে। এক্সকিউজ মি, সব প্রমাণ আপনাদের অফিসারের বিরুদ্ধে পাওয়া গেছে, আর সন্দেহ আপনারা আমাদেরকে করছেন? হ্যাঁ, আমি সবাইকে সন্দেহ করছি। উনি তো আপনারই অফিসার, আপনি তো ওকেই বাঁচাবেন। এই 3